নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি স্বাগতা। এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব সায়ন্তনী পুততুণ্ড রচিত অধিরাজ সিরিজের রহস্য গল্প এবং আত্মহত্যার দ্বিতীয় পর্ব। আজকের গল্প পাঠ শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এই ভিডিওটি আপনার বন্ধু পরিচিতজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি এখনও এসো গল্প শোনাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটিকে প্রেস করে রাখবেন। এতে চ্যানেলে নতুন কোনো গল্প বা চলতি গল্পের পরবর্তী পর্ব আপলোড হওয়া মাত্রই আপনার ডিভাইসে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য। শুরু করছি সায়ন্তনী পুততুণ্ড রচিত রহস্য গল্প এবং আত্মহত্যার দ্বিতীয় পর্ব। তনিমা চ্যাটার্জি গভীর শকে ছিলেন। ভালো করে কথা বলতে পারছিলেন না। ভয়ে তার মুখ রক্তহীন। পরেশ চ্যাটার্জি উৎকণ্ঠিত দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়েছিলেন। অমন ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে দেখে বলাই বাহুল্য স্বাভাবিক অবস্থায় ছিলেন না। একেই মনের এই অবস্থা, তার ওপর মরার ওপর খাড়ার ঘায়ের মতো পুলিশি উপদ্রব। অধিরাজ ভদ্রমহিলার দিকে এক ঝলক তাকিয়েই বুঝল এই মুহূর্তে তাকে জেরা না করলেই ভালো হয়। তনিমার মুখে কেউ যেন মোমের প্রলেপ লাগিয়ে দিয়েছে। অধিরাজকে ঘরে ঢুকতে দেখে রক্তহীন মুখে ফ্যালফ্যাল করে তাকালেন। কিন্তু ডিউটি, প্রশ্ন না করে উপায় নেই। অধিরাজ খুব নরম দৃষ্টিতে দেখল মহিলার দিকে। পুলিশি চাউনিটা এই মুহূর্তে আর নেই। খুব কোমল কণ্ঠস্বরে বলল, বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু বুঝতেই পারছেন তো এই রকম একটা কাণ্ড হয়ে গিয়েছে। আপনি একমাত্র আই উইটনেস, তাই কয়েকটা প্রশ্ন করব, জাস্ট রুটিন এনকোয়ারি। ভদ্রমহিলা কেমন যেন উদ্ভ্রান্তের মতো তাকিয়ে আছেন। তার গলার হাড় সামান্য নড়ল। বেশিক্ষণ সময় নেব না ম্যাডাম, জাস্ট কয়েকটা প্রশ্ন। এইবার আস্তে আস্তে বললেন তনিমা। বলুন, কাল রাতে ঠিক কী দেখেছিলেন আপনি? প্রশ্নটা শেষ করার আগেই তিনি সজোরে কেঁদে উঠলেন। অধিরাজ লজ্জিত হয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। এমন পরিস্থিতির সামনে পড়তে তার ভালো লাগে না। পেশায় প্রায় কসাইয়ের কাজ করলেও কসাইয়ের মতো নিষ্ঠুর এখনো হয়ে উঠতে পারেনি সে। অতএব কিছুক্ষণ প্রতীক্ষা করতে হলো। ভদ্রমহিলা আস্তে আস্তে শান্ত হলেন। টেবিলের ওপরেই কাঁচের জারে জল রাখা ছিল, তার পাশে গ্লাস। অধিরাজ নিজেই জলের গ্লাসে জল ভরে নীরবে তনিমার দিকে এগিয়ে দিয়েছে। তিনি ফের উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়েছেন তার দিকে। রিল্যাক্স, উত্তেজিত হবেন না, সে সস্নেহ স্বরে বলে। নিন, জল খান। তনিমা জলের গ্লাসটা তার হাত থেকে নিয়ে নিয়েছেন। মনে হলো খানিকটা যেন আশ্বস্ত হয়েছেন। জল খেয়ে মুখ মুছে গ্লাসটা সরিয়ে রাখলেন। রিল্যাক্স। সে মিষ্টি হাসল। এমনিতে তার চোখ দুটো বেশ রাগি রাগি হলেও হাসলে অদ্ভুত মিষ্টি লাগে। ভয় পাবেন না, একদম ধীরে সুস্থে ভেবে বলুন, কাল ঠিক কী হয়েছিল? তনিমা আস্তে আস্তে যা যা দেখেছেন তার সবটাই বলেন। এমনকি গত 7 দিন ধরে যে তিনি ওই দৃশ্য দেখে চলেছেন তাও বললেন। বলতে বলতেই তিনি অসম্ভব ঘামছেন দেখে অধিরাজ উঠে গিয়ে একবার পাখাটা বাড়িয়ে দিয়ে এলো। আরেকবার ইশারায় পরেশকে বলল এসিটা বাড়িয়ে দিতে। আপনি মেয়েটিকে বরাবর একাই দেখেছেন, কখনো মনে হয়নি তার পিছনে কেউ আছে কিংবা আশেপাশে কেউ? না, মেয়েটি একাই থাকতো, কখনো ওর আশেপাশে কাউকে দেখিনি আমি। কাল রাতে যখন ঘটনাটা ঘটে তখন কি ওদের ফ্ল্যাটের সমস্ত আলো নেভানো ছিল? হ্যাঁ। তবে আপনি ওকে দেখতেন কি করে? ল্যাম্পপোস্টের আলোটা ওদের ব্যালকনিতে পড়তো। আমাদের হাউসিং কমপ্লেক্সের রাস্তায় রাতের বেলায় প্রচুর ল্যাম্পপোস্ট জ্বলে। ও,
অধিরাজ লক্ষ্য করল ভদ্রমহিলা ঢোক গিলছেন বারবার। আর একটু জল খাবেন? তনিমা মাথা নেড়ে বললেন যে খাবেন। আচ্ছা। গ্লাসে জল ঢালতে ঢালতেই বলে অধিরাজ, আপনি এই ঘটনার কথা মেয়েটির বাড়িতে জানানোর চেষ্টা করেননি? মানে মেয়েটি যে সুইসাইডের কথা ভাবছে বা চেষ্টা করছে, সেটা তার বাবা মাকে জানানোর কথা মনে হয়নি আপনার? বিশ্বাস করুন, তনিমা অধিরাজের হাত চেপে ধরেছেন। আমি গিয়েছিলাম ওদের বাড়িতে। এমনিতে সোসাইটিতে কেউই ওদের খুব একটা পছন্দ করে না। আমার সঙ্গে ওদের আলাপ নেই। ওই সামান্য হাই হ্যালো হয় আর কি। তা সত্ত্বেও আমি গিয়েছিলাম ওদের বাড়িতে। অধিরাজ তার হাতের ওপর নিজের হাত আশ্বাস দেওয়ার ভঙ্গিতে রাখে। অর্ণব তার কাণ্ড দেখে হাঁ হয়ে যাচ্ছিল। স্যার যে এমন কোমলভাবেও কথা বলতে পারেন তা তার চিন্তার অতীত। তারপর কি হলো? বলতে পেরেছিলেন ওদের? না, তখন ওখানে দক্ষযজ্ঞ চলছিল, আর ঢোকার সাহস হয়নি। দক্ষযজ্ঞ? তিনি গোটা ব্যাপারটা খুলে বলেন। শুনে অধিরাজ চিন্তিত মুখে মাটির দিকে তাকিয়ে থাকে। সান্যাল পরিবারের প্রতি শুরু থেকেই তার বিতৃষ্ণা হয়েছিল। এখন তনিমার কথা শুনে যেন সেটা আরও বাড়ল। সে আস্তে আস্তে বলে, মেয়েটির যা পারিবারিক পরিস্থিতি তাতে তার আত্মহত্যা করা অস্বাভাবিক নয়। ও আত্মহত্যাই করেছে? তনিমা ভেঙে পড়লেন। গত 7 দিন ধরে ও ওই রেলিংয়ের ওপরে এসে দাঁড়াচ্ছিল। পরশু ওকে রেলিংয়ের গায়ে ঝুঁকে পড়ে কিছু করতে দেখেছিলাম। বোধহয় ও স্ক্রুগুলোই খুলছিল। তিনি ভাঙা গলায় বলেন, আমি বিশ্বাস করতে পারছি না। অধিরাজের কপালে ভাঁজ। আপনি ঠিক জানেন ও স্ক্রু খুলছিল? জানি না, তনিমা ঢোক গিললেন। তখন বুঝিনি, কিন্তু এখন মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সে নরম সুরে বলে। একটা কথা মনে করে বলতে পারবেন? বলুন। আপনি 7 দিন ধরে যা যা দেখেছেন কাল ও অবিকল তাই হয়েছিল? এমন কিছু দেখেছেন কি যেটা অস্বাভাবিক মনে হয়েছে বা অন্যরকম মনে হয়েছে? তিনি বেশ কিছুক্ষণ ভাবলেন, যেন কালকের দৃশ্যটা ফের ভাবার চেষ্টা করছেন। হ্যাঁ, কাল ব্যাপারটা একটু অন্যরকম হয়েছিল। অধিরাজ সোজা হয়ে বসে। কাল ও দরজার সামনে কিছুক্ষণের জন্য থেমেছিল, কেন ঠিক জানি না। তনিমা বললেন, তাছাড়া অন্যান্য দিন যেমন তাড়াহুড়ো করে হাঁটে ঠিক তেমন হাঁটছিল না, একটু যেন সতর্ক। আর কিছু? হ্যাঁ, মনে পড়েছে। তিনিও সোজা হয়ে বসেছেন। কাল ওর চোখে কালো চশমাটাও ছিল না। কালো চশমা? হ্যাঁ, ব্লাইন্ডরা যে জাতীয় চশমা পরে সেই রকম চশমা পরে রোজ এসে দাঁড়াতো। কাল সেই চশমাটা চোখে ছিল না। কালো চশমা? স্ট্রেঞ্জ। হ্যাঁ, দূর থেকে তো অত বোঝা যায় না। আমার ব্যালকনি থেকে মুখ খুব স্পষ্ট দেখা যায় না, তবে কালো চশমাটা বোঝা যেত। ওটা আর স্টিক দেখেই বুঝতাম ওটা সুমিতা। অধিরাজ একটু চুপ করে যায়, কি যেন মনে মনে ভাবছে। অর্ণব দেখে স্যারের মুখ বেশ গম্ভীর, চোখ দুটো কেমন যেন অন্যমনস্ক। এ দৃষ্টি সে চেনে। স্যার কিছু অস্বাভাবিক খুঁজে পেয়েছেন, যার যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাচ্ছেন না। মিসেস চ্যাটার্জি, একটু আপনার ব্যালকনিটা দেখতে পারি? হ্যাঁ, আসুন। তনিমা উঠে গেলেন। অধিরাজ আর অর্ণব তাকে অনুসরণ করল। তনিমার ব্যালকনিটুকু ভারী চমৎকার, দেখলেই মন ভালো হয়ে যায়। টবে ছোট ছোট ফুল গাছ দিয়ে সুন্দর সাজানো। গাছগুলো বেশ সতেজ, দেখলেই মনে হয় রীতিমতো যত্ন করা হয়। অধিরাজ একদম উল্টো দিকের ব্যালকনির মুখোমুখি দাঁড়ালো। এখান থেকে ওদিকের ভিউ বেশ স্পষ্ট। একদম প্রমিনেন্ট মুখ না বোঝা গেলেও মোটামুটি কি হচ্ছে কি ঘটছে তা ভালোই দেখা যায়। মেয়েটি ওখানেই এসে দাঁড়াতো, তাই না?
ওদিকের ব্যালকনিটা দেখিয়ে বলল অধিরাজ। হ্যাঁ, প্রথমে রেলিং ধরে দাঁড়াতো, তারপর রেলিংয়ের ওপরে উঠে। রেলিং ধরে দাঁড়াতে দেখেছেন আপনি? হ্যাঁ, বেশ জোরালো গলায় বলেন তনিমা। রোজই রেলিং ধরে দাঁড়াতো প্রথমে। অধিরাজ নিজের মনেই বিড়বিড় করে বলে, ঠিকই ধরেছি, ফিঙ্গারপ্রিন্ট মুছে দেওয়া হয়েছে। কিছু বললেন? সে যেন এবার সচেতন হয়। না, কিছু নয়। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ড কোপারেশন। তনিমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো অধিরাজ। মনে মনে বোধহয় কোনো প্রশ্নের উত্তর খুঁজছে। অর্ণব তাকে প্রশ্ন করে বিরক্ত করল না। সে জানে একটু পরেই স্যার মুখ খুলবেন। ঠিক তাই হলো। একটু পরেই অধিরাজ বিরক্ত হয়ে নিজেই বলে, কেসটাই কিছুই মিলছে না অর্ণব, চতুর্দিকে শুধু অসঙ্গতি আর অসঙ্গতি। স্যার, অদ্ভুত নয় তো কি, একটা অন্ধ মেয়ে ব্যালকানিতে এসে রোজ দাঁড়ায়, রেলিং ভেঙে পড়েও যায়, অথচ অ্যাক্সিডেন্ট কেস নয়। ধরে নিলাম সে আত্মহত্যা করেছে, তাহলে ব্যালকানির রেলিংয়ে স্ক্রু আগের দিন রাতে এসে খুলবে কেন? অথচ ব্যালকানির রেলিং থেকে সব ফিঙ্গারপ্রিন্ট হাওয়া। তাছাড়া অত কষ্ট করবে কেন? রেলিং টপকে লাফ মারলেই তো হতো। এমনকি আত্মহত্যার আগে 7 দিন আত্মহত্যার রিহার্সালও দেয়, তাও আবার কালো চশমা পরে। কালো চশমা তো অন্ধরা পরেই থাকে স্যার, এতে অস্বাভাবিক কি? গোটাটাই অস্বাভাবিক, অধিরাজ বলে। অন্ধরা চশমা পরে কেন? অন্ধ চোখ দুটো দুনিয়ার সামনে থেকে ঢাকার জন্য। বিকৃত চোখ কাউকে দেখাতে চায় না বলে। কিন্তু নিজের ঘরে নিজের বাড়িতে রাতের বেলায় নিভৃতে সে নাকের ওপর একটা চশমা দিয়ে রাখবে কোন যুক্তিতে? বাড়ির লোকেদের কাছে তার লুকোনোর কিছু নেই। রাতের বেলায় নিজের ঘরে তো চশমা পরার আরও মানে হয় না। যেখানে সে একা, তাকে দেখার আর কেউ নেই, সেখানে সে খামোখা একটা চশমা পরবে কেন? গোটাটাই ইললজিক্যাল। সে একটু থেমে বলে, এতেই শেষ নয়। শেষ দিন তার চোখে কালো চশমাটা ছিল না, সেটাই বরং স্বাভাবিক। কিন্তু সে আবার আত্মহত্যার আগে জুতো জোড়া খুলে সরিয়ে রাখে। মিসেস চ্যাটার্জি বললেন না, দরজার সামনে মেয়েটি কিছুক্ষণের জন্য থেমেছিল? আসলে জুতো জোড়া খোলার জন্য থেমেছিল। আশ্চর্য, যে আত্মহত্যা করতে যাচ্ছে তার প্রাণের মায়া নেই, অথচ জুতোর জন্য কি মায়া! পিকিউলিয়ার। অধিরাজ ছটফট করতে করতে হেঁটে বেড়াতে থাকে। কাজের সঙ্গে বিহেভিয়ারের কোনো মিল নেই। 7 দিন ধরে রিহার্সাল দিয়ে আত্মহত্যা করে কেউ শুনেছ কোনো দিন? অদ্ভুত, অদ্ভুত। স্যার, জুতোর মধ্যে কিছু নেই তো? অর্ণব একটু ভেবে বলে, হয়তো এমন কিছু যা খুব দামি, যা নষ্ট হোক মেয়েটি চায়নি। অধিরাজ অবাক দৃষ্টিতে অর্ণবের মুখের দিকে তাকায়। তার মুখে প্রশংসার ছাপ। বাহ অর্ণব, তুমি যে হঠাৎ যুক্তিপূর্ণ কথা বলতে শুরু করেছ। গুড থিঙ্কিং। হ্যাঁ, হতে পারে এমন কিছু, অন্তত হওয়া আশ্চর্য নয়। অর্ণব মনে মনে নিজেরই পিঠ চাপড়াবে কিনা ভাবছিল। তার আগেই সিনিয়র অফিসার বললেন, তাহলে এক কাজ করো, তোমারই যখন মাথায় এসেছে তখন তুমিই বরং আরেকবার সান্যালদের ফ্ল্যাটে যাও। সেখান থেকে সুমিতার চটি দুটো আর ওদের কাছ থেকে ওর কোনো মেডিকেল প্রেসক্রিপশন বা সার্টিফিকেট থাকলে নিয়ে এসো। আর পারলে ওই রেলিংটাকেও ফরেন্সিকে পাঠিয়ে দাও। গোটা ঘটনা থেকেই বড় আষ্টে গন্ধ আসছে। মেডিকেল সার্টিফিকেট? হ্যাঁ, দেখা দরকার যে মেয়েটি বহুদিন ধরে ডিপ্রেশনে ভুগছিল কিনা। অন্তত তেমন কিছু প্রমাণ পাওয়া গেলে ভালো। কিংবা তার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস ছিল কিনা। অর্ণব বেকুবের মতো তাকিয়ে থাকে। কি কুক্ষণে যে কথাটি বলতে গিয়েছিল, এখন তাকে ফের ওই 12 তলার সিঁড়ি ভাঙতে হবে। আহা, এ একেবারে বিলিতি ঘাসের চটি। পবিত্র জুতো জোড়া খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছে। ফার্স্ট ক্লাস জিনিস, কোথায় পেলে? অধিরাজ মুচকি মুচকি হাসে। ওটা ভিকটিমের জুতো পবিত্র,
খালি হাতে নেড়ে চেড়ে এভিডেন্সের 12টা বাজিও না। ভিকটিমের জুতো? পবিত্র হতাশ হয়ে জুতোটা সরিয়ে রেখেছে। আমি ভাবলুম তুমি বোধহয় আমার জন্য এনেছো। অধিরাজ হাতে গ্লাভস পরে জুতোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। তোমার জন্য পারলে পটাশিয়াম সায়ানাইড আনা উচিত ছিল। দেখি ডক্টর চ্যাটার্জিকে ম্যানেজ করে কিছু পাই কি না। এই পবিত্র তড়াক করে লাফিয়ে উঠে বসে টেবিলের ওপরে। ভালো মনে করিয়েছ। আমার বাড়িতে ইঁদুরের উপদ্রব খুব বেড়েছে। আমার বউ কয়েকদিন ধরে পটাশিয়াম সায়ানাইডের বায়না করছে। ইঁদুরকে খাওয়াবে? অধিরাজ মনোরম ভ্রুভঙ্গি করে বলে। না তোমায়। নিজে খাবে, পবিত্র বলে। বিয়ের 5 বছর বাদে বুঝতে পেরেছে যে আমার গলায় মালা দেওয়ার চেয়ে পটাশিয়াম সায়ানাইড খাওয়া ভালো ছিল, তাই আর কি। অধিরাজ অন্যমনস্কভাবে হাসে। তার উগ্র তীক্ষ্ণ দৃষ্টি তখন কিছু যেন খুঁজে বেড়াচ্ছে জুতোটাতে। টিপে টিপে দেখছে যে জুতোর ভেতরে কিছু আছে কি না, কিন্তু তেমন কিছু বোঝা গেল না। এত টেপাটেপি করছো কেন? জুতোর মধ্যে গুপ্তধন আছে নাকি? অধিরাজ সম্বিত ফিরে পায়। না, কিছুই নেই, নেহাতি সাধারণ ঘাসের চটি। তুমি কি ভাবছিলে ওর ভিতরে মোহর আছে, অথবা একটা হিরে? সে মাথা ঝাঁকায়। ওসব কিছু নেই, কিন্তু কিছু তো আছেই, নয়তো। বলতে বলতেই সে থেমে গিয়েছে। ঘাসের চটির ওপরে যেখানে আঙুলের ছাপ পড়ে সেই জায়গাটা খুব মন দিয়ে দেখতে দেখতে বলে, এটা কি? কি গুপ্তধনের নকশা? না। সে উত্তেজিত হয়ে ডাকে, অর্ণব, অর্ণব। অর্ণব বেচারা চেয়ারে বসে একটু জিরোচ্ছিল। অতগুলো সিঁড়ি ভেঙে সে ক্লান্ত হয়ে পড়েছে। অফিসে ঢুকেই একখানা 1.5 লিটারের জলের বোতল ঢকঢক করে শেষ করেছে। আপাতত ফ্যানের তলায় বসে বিশ্রাম নিচ্ছিল, কিন্তু বসের ডাকে ফের দৌড়ে এসেছে। ইয়েস স্যার। ফরেন্সিক এক্সপার্ট ডক্টর চ্যাটার্জিকে একটা ফোন মারো তো। অধিরাজ উত্তেজিত। জিজ্ঞাসা করো যে সুমিতার পায়ে কটা আঙুল আছে। আঙুল? হ্যাঁ। জিজ্ঞাসা করো যে ওর দুটো পায়ে কটা করে আঙুল আছে। অর্ণব বেকুবের মতো তাকিয়ে থাকে। বুঝে উঠতে পারে না যে আত্মঘাতিনীর পায়ের আঙুলের সঙ্গে এই কেসের সম্পর্ক কি। তবু কিন্তু কিন্তু করতে করতে সে ফোনটা করেই ফেলে। না করে আর যায় কোথায়, বসের অর্ডার বলে কথা। হ্যাঁ, ডক্টর চ্যাটার্জি। ওপাশ থেকে উত্তর এলো। কোনো সন্দেহ নেই অর্ণব যে ডক্টর চ্যাটার্জি বটে। অর্ণব ডক্টরের কথায় হেসে ফেলে। হ্যাঁ স্যার, অফিসার ব্যানার্জি জানতে চাইছেন যে আজ সকালে যে সুইসাইডাল কেসটার বডি এসেছে তার পায়ে কটা আঙুল আছে। অফিসার ব্যানার্জি মানে রাজা? ইয়েস স্যার। তার জানার ছিল যখন, তখন তিনি কোথায়? তুমি ফোন করছো কেন? অর্ণব কি বলবে ভেবে পায় না। ডক্টর চ্যাটার্জি মাঝে মধ্যে এমন আলটপকা কথা বলে ফেলেন। আজকাল কি মোবাইলে কথা বলতেও তার অসুবিধে হচ্ছে নাকি? না ল্যাজ মোটা হয়েছে তার? দাও দাও ফোনটা তাকে দাও দেখি। অর্ণব অগত্যা ফোনটা অধিরাজকেই দিয়ে দেয়। হ্যাঁ স্যার। অধিরাজ নরম গলায় বলে। তুমি এত উন্নাসিক কবে হলে? একখানা বাউন্সার। অধিরাজ একটু হকচকিয়ে যায়। স্যার, যা তোমার জিজ্ঞাস্য সেটা জুনিয়রকে দিয়ে করাচ্ছ কেন? ডক্টর চ্যাটার্জির গলায় রাগ রাগ। এরপর কোনো জুনিয়র অফিসারের ফোন আমি ধরব না বলে রাখলাম। অসীম চ্যাটার্জি চুনোপুটিদের সঙ্গে কথা বলে না। খেয়েছে। অধিরাজ বিড়বিড় করে বললেও চ্যাটার্জি সাহেব শুনে ফেলেছেন কথাটা। কি? কিছু না স্যার। সে কণ্ঠস্বর আরও নরম করে উপর্যুপরি বেশ কিছুক্ষণ তৈল প্রদান করে। অনেক হাওয়া টাওয়া দেওয়ার পর যখন ডক্টর চ্যাটার্জি একটু ঠান্ডা হলেন, তখন ফের প্রশ্নটা করল। স্যার, মেয়েটির পায়ের আঙুল? ইয়েস, 5টা। 2 পায়েই? কোনো সন্দেহ নেই যে 2 পায়েই। ডক্টর চ্যাটার্জি ফের উষ্ণ।
নয়তো কি আমি তোমায় ভুল বলছি? না না, তা কেন? সে আরও বিনয়ী। আচ্ছা, এটা কি আত্মহত্যা বলেই মনে হয় আপনার? রেলিংটা দেখেছেন ভালো করে? আচ্ছা বিপদ, দেখব না তো কি? রেলিংয়ের স্ক্রুগুলো আপনার থেকে ঢিলে হয়ে যায়নি। তেমন হলে নাট স্ক্রুতে জং থাকতো, কিন্তু এগুলো একদম নতুন। দেখলেই বোঝা যায় যে স্ক্রুড্রাইভার দিয়ে খোলা হয়েছে। এমনকি রেলিংয়ের গায়ে স্ক্রুড্রাইভারের আঁচড়ও দেখেছি আমি। স্ক্রু খুলতে গিয়ে বেশ কয়েকবার আঁচড় লাগিয়েছে। সব মিলিয়ে যা বুঝছি তাতে আত্মহত্যা ছাড়া আর কি হবে? না, তবু একটা রিকোয়েস্ট ছিল। বলো। মেয়েটির নাইটিটা একবার ভালো করে দেখবেন। যদি ফিঙ্গারপ্রিন্ট কিছু পাওয়া যায়, অথবা পিঠের দিকে কোনো হাতের তালু বা 5 আঙুলের ছাপ দেখা যায়। ডক্টর চ্যাটার্জি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর শান্ত গলায় বলেন, সে তো দেখতেই পারি, কিন্তু ব্যাপারটা কি রাজা? তুমি কি সন্দেহ করছো যে এটা খুন, আত্মহত্যা নয়? না স্যার, সে বলল, আপাত দৃষ্টিতে তো আত্মহত্যাই মনে হয়। একজন প্রত্যক্ষদর্শীও আছেন, তিনি নিজের চোখে মেয়েটাকে পড়ে যেতে দেখেছেন। তবে তারপরও খুঁতখুত করছো কেন? ঝামেলা তো চুকলো। তবু স্যার, রুটিন কোয়ারি, একদম শিওর হয়ে যাওয়া ভালো। তোমার রুটিন কোয়ারির ঠেলায় দেখছি আমায় ওভারটাইম করতে হবে। ডক্টর চ্যাটার্জি হেসে উঠলেন। ঠিক আছে, আমি দেখছি। আজ রাতের মধ্যেই বলে দিতে পারবো যে কোনো ফিঙ্গারপ্রিন্ট আছে কি না। থ্যাঙ্কস স্যার। ফোনটা কেটে দিয়ে অর্ণবকে ফিরিয়ে দেয় অধিরাজ। তার কপালের ভাঁজগুলো বেশ প্রকট। সে চিন্তিত দৃষ্টিতে জুতোটা দেখে যাচ্ছে। দেখতে দেখতেই ঠোঁট কামড়ে উচ্চারণ করলো সেই শব্দটা, স্ট্রেঞ্জ। অর্ণব বুঝতে পারে না জুতোর মধ্যে স্ট্রেঞ্জের কি আছে। নিতান্তই তো একটা ঘাসের জুতো, তার মধ্যে আশ্চর্য হওয়ার মতো কি আছে? প্রশ্নটা করতেই অধিরাজ জুতো জোড়া তাকে দেখালো। এই দেখো। জুতোর ঠিক যেখানে পায়ের আঙুলের ছাপ পড়ে সেখানে আঙুল রেখে সে বলে, কটা আঙুলের ইমপ্রেশন দেখতে পাচ্ছ? অর্ণব ভালো করে দেখে। 5টা আঙুলের ছাপ তো স্পষ্টই দেখা যাচ্ছে। স্যার, আমি তো 5টাই। খুব মন দিয়ে দেখো, একদম সাইডে। এবার ব্যাপারটা অর্ণবের কাছে পরিষ্কার হলো। দুটো চটির একদম সাইডে আবছাভাবে আরেকটা ছোট ছাপ দেখা যাচ্ছে। 5টা আঙুলের চাপ খানিকটা ঢেকে দিয়েছে বলে পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু খুব মন দিয়ে দেখলেই বোঝা যায় আরেকটা ছোট্ট আঙুলের ছাপ কোড়ে আঙুলের সঙ্গে মিলেমিশে পাশেই রয়েছে। স্যার, এ তো... হ্যাঁ অর্ণব। অধিরাজ জুতোটাকে সরিয়ে রেখে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে আনতে আনতে বলে, 6টা আঙুলের ছাপ। ঘাসের চটি বলেই 6 নম্বর আঙুলটার ইমপ্রেশন দেখা গেছে। অন্য স্যান্ডেল হলে এত সহজে বোঝা যেত না। অর্ণব ভেতরে ভেতরে উত্তেজনা বোধ করে। তবে কেসটা কি অন্যদিকে এগোচ্ছে? কোনো গোলমেলের দিকে মোড় নেবে? কিছু গোলমাল আছে অর্ণব। অধিরাজ সিগারেটের প্যাকেটটা অর্ণবের দিকে এগিয়ে দিয়েছে। ঘটনার যে দিকটা আমাদের দেখানো হচ্ছে তার পেছনেও আরও কিছু লুকিয়ে রয়েছে, এমন কিছু যা আমাদের চোখে পড়ছে না। ডু ওয়ান থিং। ইয়েস স্যার। সান্যাল পরিবারের প্রত্যেকের ঠিকুজি কুলুজি হাজির করো, যত তাড়াতাড়ি সম্ভব। ধোঁয়ায় অধিরাজের মুখ আচ্ছন্ন হয়ে যায়। দেখো কারোর নামে পুলিশি রেকর্ড আছে কিনা, এমনকি প্রীতমকেও বাদ দেবে না। সবার ইতিহাস জানা জরুরি। ওকে। আরও একটা ইনফরমেশন চাই আমার। অধিরাজের কণ্ঠস্বর অস্বাভাবিক গম্ভীর লাগলো শুনতে। ওই পরিবারের কার পায়ে কটা আঙুল আছে সেই তথ্যটাও আমার চাই। 6 আঙুলওয়ালা লোক বা মহিলাটিকে সত্যি এই মুহূর্তে খুব প্রয়োজন আমার। অর্ণব সারা দিন ধরে সমস্ত তথ্য প্রমাণ জড়ো করছিল। কৃষ্ণদাসবাবুর অফিস, প্রাক্তন স্ত্রীর বাড়ি, অঞ্জনের থিয়েটার ক্লাব, প্রীতমের পাড়া, সব জায়গায় ঘুরে এসেছে সে। উত্তেজনার চোটে তার নাওয়া খাওয়ার কথা মনেই ছিল না। সমস্ত দিন বাইরে টোটো করে ঘুরে যখন সে ফের অফিসে ফিরল, ততক্ষণে তার পেটে চিনচিন করছে খিদে, গলা শুকিয়ে এসেছে। মনে হচ্ছে যে একটু বসতে পেলে বাঁচে।
ফিরে এসে দেখে অফিস প্রায় ফাঁকা, অনেকেই চলে গিয়েছেন। অর্ধেক আলো নিভে গেছে, কিন্তু স্যার তখনও কম্পিউটারের সামনে বসে এক মনে কি যেন দেখছেন। সম্ভবত সকালের ঘটনাটার স্পট থেকে তুলে আনা ছবি কম্পিউটারে ফেলে তীক্ষ্ণ চোখে পরীক্ষা করছেন। হাত দুটো বুকের ওপর জড়ো করা, চোখ কুঞ্চিত। স্যার, এসো অর্ণব। অধিরাজ তার উল্টো দিকের চেয়ারটা এগিয়ে দেয়। বসো। অর্ণব বসে পড়েছে। তার মুখ দেখে অধিরাজ কিছু আন্দাজ করে থাকবে। সে নিজের জলের গ্লাসটা এগিয়ে দিয়েছে। নাও, জল খাও, তারপর বলো কি খবর আনলে। অর্ণব চোঁ চোঁ করে গ্লাসটা শেষ করে ফেলেছে। গ্লাসটা নামিয়ে রেখে মুখ মুছে বলে, স্যার, এই ফ্যামিলিটা বোধহয় জেল খাটায় রেকর্ড করেছে। অধিরাজ কৌতূহলী দৃষ্টিতে তাকায়। ফ্যামিলিতে এমন একটা লোক নেই যে একবারের জন্য অন্তত শ্রীঘরের মুখ দেখেনি। একমাত্র সুমিতা বাদে মোটামুটি প্রত্যেকেই একবার করে শ্বশুরঘর করে এসেছেন। অর্ণব বলে, ওটা ফ্যামিলি না আসামিদের গেট টুগেদার? মানে? বাড়ির কর্তা থেকে ছেলে এমনকি জামাই অবধি সবার নামেই কেস চলছে বা চলেছে। অর্ণব আস্তে আস্তে জানায়, কৃষ্ণদাসবাবুর প্রথমা স্ত্রীর মৃত্যুও স্বাভাবিক নয়। তার মৃত্যু হয়েছিল আগুনে পুড়ে। কৃষ্ণদাসবাবুর প্রথমা স্ত্রীর মা বাবা জামাইয়ের বিরুদ্ধে মেয়েকে নিজের অবৈধ প্রেমিকা কাম সেক্রেটারির সঙ্গে ষড়যন্ত্র করে আগুনে পুড়িয়ে মারার চার জানেন। দুজনকেই কাঠগড়ায় তুলেছিল পুলিশ, কিন্তু শেষ অবধি প্রমাণের অভাবে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর কৃষ্ণদাসবাবুর সেই অবৈধ প্রেমিকা কাম সেক্রেটারি তার বৈধ স্ত্রী হন। মানে এই স্ত্রী? অধিরাজ এক মুহূর্ত ভাবল। তার হাতে একটা পেন্সিল। সে পেন্সিলটা মুখে ভরে দিয়ে কিছুক্ষণ ভুরু কুঁচকে কি যেন ভাবছে। একটু থেমে ফের মুখ খুলল। যেমন দেবা তেমনি দেবী। পেন্সিলটা মুখ থেকে নামিয়ে এনে সে এবার টেবিলের ওপর আঁকিবুকি কাটছে। ছেলে আর প্রীতমের সম্বন্ধে কি জানলে? ছেলেটিও উপযুক্ত ছেলে স্যার। অর্ণব নড়ে চড়ে বসে। থিয়েটার করে এ কথা ঠিকই, কিন্তু অসম্ভব বদরাগী। থিয়েটার ক্লাবের লোকেরা ওকে নিয়ে ল্যাজে গোবরে হয়। নেশা করে যাকে তাকে পিটিয়ে দেয়। উপরন্তু কয়েকদিন আগে একটি ছেলেকে এমন মার মেরেছে যে সে বেচারার যাই যাই অবস্থা। বলে যাও। এমনকি এই জাতীয় গুন্ডামি করার জন্য একবার জেলেও গিয়েছিল। সে আস্তে আস্তে বলতে থাকে, ওদের সঙ্গে একটি মেয়ে থিয়েটার করত। অঞ্জন তাকে ভীষণ বিরক্ত করত, অশ্লীল কথাবার্তা বলতো। এমনকি একবার তার বাড়ি বয়ে গিয়ে ব্যাপক হল্লাও করেছিল। মেয়েটির বাবা মা পুলিশ কেস করেন। অঞ্জন গ্রেপ্তার হয়, কিন্তু কৃষ্ণদাসবাবু তার প্রভাব খাটিয়ে তাকে হাজত থেকে বের করে আনেন। তবে সে কেস এখনো চলছে। বাহ, চমৎকার ফ্যামিলিটি তো। অধিরাজ হেসে বলে, আর প্রীতমবাবু, তার খবর কি পেলে? তিনিও কিছু কম যান না। অর্ণব হাসে। তিনি আগে এমন হতভাগা বেকার ছিলেন না, রীতিমতো চাকুরে ছিলেন। একটা বড় কোম্পানিতে অ্যাকাউন্টসে কাজ করতেন, কিন্তু 2007 সালে দুর্মতি হলো। হয়তো হেরোইনের নেশার জন্যই। একটা মোটা পেমেন্ট গাপ করে দিলেন। তহবিল তছরূপের কেস হলো, হাজতবাস হলো, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা গেল না। তাই তিনি ছাড়া পেয়ে গেলেন। সে কি, ছাড়া পেয়ে গেলেন কি করে? মেন অভিযোগকারী ছিল না যে কোম্পানির পেমেন্ট ছেড়ে দিয়েছিলেন, সেই কোম্পানির এমডি তার নিজেরই প্রাইভেট সেক্রেটারির হাতে মারা পড়েন। শোনা যায় নারী ঘটিত কেলেঙ্কারি কিছু ছিল, তার জন্যই। নারী ঘটিত কেলেঙ্কারি? অধিরাজ টেবিলের ওপর পেপার ওয়েটটাকে ঘোরাচ্ছে। কি টাইমিং! তখনই লোকটাকে মারা পড়তে হলো, নয়তো আজ প্রীতমবাবু শ্রীঘরে থাকতেন। অর্ণব হাসল। এখন প্রশ্ন হলো যে টাইমিংটা কি নিতান্তই কাকতালীয়? অধিরাজ চেয়ারে ঠেস দিয়ে বসে। না, ইচ্ছাকৃত। ইচ্ছাকৃত হওয়ার চান্স নেই স্যার, অর্ণব বলে। যখন কোম্পানির এমডি মারা যান, মানে খুন হন, তখন প্রীতম জেলে ছিল। তার পক্ষে খুন করা সম্ভব নয়। তাছাড়া খুনের পরই ভদ্রলোকের প্রাইভেট সেক্রেটারি ফেরার হয়।
আর তার সঙ্গে প্রীতমের কোনো সম্পর্ক ছিল না, দুজন দুজনকে চিনতও না। ফাইন। তারপর জেল থেকে ছাড়া পেলেও চাকরিটা ফেরত পেলেন না প্রীতমবাবু। একটা এনজিও সংস্থা তার প্রতি দয়াপরবশ হয়ে তাকে ব্রেইল পদ্ধতিতে ট্রেনিং দিয়ে অন্ধ ছেলে মেয়েদের পড়াশোনার জন্য কাজে লাগায়। এরপর ওর টিচার হিসাবে সুখ্যাতিও হয়েছিল, ভালো পড়াতেন। অধিরাজ শুনতে শুনতে আপন মনে পেপারওয়েট নিয়ে খেলা করছিল। ঠক করে একটা শব্দ, সে পেপারওয়েটটা সজোরে রেখেছে টেবিলের ওপরে। মোটামুটি এই হলো সামারি। অধিরাজ বলল, মনে হচ্ছে আরও একটু হোমওয়ার্ক করতে হবে। যাই হোক, 6টা আঙুলের খোঁজ পেলে? হ্যাঁ স্যার, অর্ণব বলে। ও বাড়িতে দুজনের পায়ে 6টা আঙুল আছে, অঞ্জনের আর মল্লিকা দেবীর। মা ছেলে দুজনেই ছেকো, চমৎকার। সে অর্ধনিমিলিত দৃষ্টিতে ফের কম্পিউটারের দিকে দেখছে। কম্পিউটারে এখনও ঝকঝক করছে সকালে তোলা স্পটের ছবিগুলো। বিশেষ করে বেডরুমের ছবিগুলো বেশি মন দিয়ে দেখছিল অধিরাজ। বিছানার সামনে চৌকো চৌকো সাদা সাদা দাগগুলো কিসের তা এখনও বুঝে উঠতে পারেনি সে। বারবার বোঝার চেষ্টা করছিল যে দাগগুলো কোথা থেকে এলো। বেশ ভারী কিছু ঘষটে টেনে নিয়ে যাওয়ার দাগ। কি তাহলে কি মেয়েটাকে আগেই মেরে কেউ টেনে নিয়ে ফেলে দিয়েছিল বারান্দা থেকে? তবে তনিমা কি দেখলেন? সে মনোযোগ দিয়ে বারবার ছবিগুলো দেখছিল। তাছাড়া তার মনে আরেকটা প্রশ্ন উঠে আসছিল। তনিমা বলছিলেন যে পড়ার সময়ে মেয়েটি চিৎকার করেছিল। যে আত্মহত্যা করছে সে চিৎকার করবে কেন? কেন কে জানে, তার মনে বারবার খুনের সম্ভাবনাটাই আসছিল। আত্মহত্যা ভাবলে অনেক জিনিস অস্বচ্ছ থাকছে, খুন ভাবলেও যোগসূত্র পাওয়া যাচ্ছে না। অধিরাজ আর চোখে তাকালো টেবিলের ওপরে রাখা কাগজপত্রের দিকে। ওগুলো সুমিতার মেডিকেল রিপোর্ট ও প্রেসক্রিপশন। মেয়েটির এই বয়সেই ডায়াবেটিস ছিল, হয়তো মানসিক অবসাদেও ভুগত, কারণ এক সাইকিয়াট্রিস্টের প্রেসক্রিপশনও পাওয়া গেছে। রাতে মেয়েটি ঘুমের ওষুধ খেত, তাও জানা গেছে প্রেসক্রিপশন থেকেই। মোটামুটি এই খুঁটিনাটি ঘটনাগুলোই জানা গেল মেডিকেল রিপোর্ট থেকে। অধিরাজ অর্ণবকে দেখল। ছেলেটাকে খুব ক্লান্ত লাগছে, সারাদিন তো কম ধকল যায়নি তার। মুখ শুকিয়ে কাঠ। ওকে অর্ণব, সে মিষ্টি হেসে ঘড়ি দেখছে। তুমি এবার এসো, কাল 10টার মধ্যে রিপোর্ট করো, ওকে? অর্ণব যেন হাঁপ ছেড়ে বাঁচে। সে একখানা বিগলিত হাসি হেসে উঠে দাঁড়ায়। হয়তো ভেবেছিল স্যারও তার সঙ্গে বেরোবেন, কিন্তু অধিরাজ যথারীতি কম্পিউটারে চোখ রাখছে দেখে অবাক হয়ে বলল, আপনি উঠবেন না স্যার? একটু কাজ আছে অর্ণব। সে হাসল। তুমি এসো, অনেক ধকল গেছে তোমার। ওকে স্যার। অর্ণব আর দ্বিরুক্তি না করে বেরিয়ে গেল। অধিরাজ তার গমন পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফের গভীর মনোযোগ দিয়ে ফটোগুলো দেখছে। তার মনে একের পর এক প্রশ্ন আর থিওরি উঠে আসছিল। মেয়েটি 7 দিন আগে থেকে আত্মহত্যার প্র্যাকটিস করছে কেন? আত্মহত্যা করার জন্য সানগ্লাস পরার কি দরকার? মৃত্যুর আগে নিতান্তই সাধাসিধে জুতো জোড়া খুলে রেখেছিল কেন সে? জুতোয় যে 6 আঙুলওয়ালার পায়ের ছাপ আছে সেটা কার? ব্যালকনিতে আর রেলিংয়ে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই কেন? তার বেডরুমে ওই সাদা সাদা ছোপটা কিসের? ঘষার দাগটাই বা কিসের? সে ভাবতে ভাবতেই ক্লান্তভাবে চেয়ারে শরীর এলিয়ে দেয়। ব্যাপারটা কেমন প্রহেলিকা ঠেকছে। মেয়েটা ডিপ্রেশনে ভুগছিল, বাড়িতে সুখ ছিল না তার। নিজের মায়ের মৃত্যুর পিছনে যে 2টি লোকের ভূমিকা থাকার সম্ভাবনা আছে তাদের সঙ্গেই জীবন কাটাচ্ছিল সে। মনেও শান্তি না থাকাই স্বাভাবিক। নিজের অক্ষমতার জন্য হয়তো মানসিক কষ্ট খানিকটা হলেও ছিল। তার ওপর সৎ মায়ের এমন প্রাণান্তকর ব্যবহার সহ্য করাই মুশকিল। এ সমস্তই তার আত্মহত্যার দিকে অঙ্গুলি নির্দেশ করছে। এমন পরিস্থিতিতে যে কেউ আত্মহত্যা করতে ছুটবে। কিন্তু সুমিতার জীবনের আরেক দিকও তাকে ভাবাচ্ছিল।
যে আত্মহত্যা করার কথা ভাবে সেই মেয়েটি আরেক যুবককে প্রেম করে বিয়ে করতে গেল কেন? তার মানে সে নতুন করে জীবনের স্বপ্ন দেখছিল। সে পরিবারের বিরুদ্ধে গিয়ে স্বামী সংসার নিয়ে বাঁচতে চেয়েছিল। অন্য এক জীবনের স্বপ্ন ছিল তার। অন্ধ হলেও স্বপ্ন দেখাই তো বাধা নেই। কি ছিল অন্ধ মেয়েটির মনে? সে রাতে কি ভেবেছিল সে? জীবনের আরেকটা রঙিন দিক কি তার মনে একটু দাগও কাটতে পারেনি? এতটাই অবসাদগ্রস্ত ছিল সে যে একবারও মনে হলো না প্রেমের কথা, একবারও জীবনের টান অনুভব করেনি। মিলছে না, হিসাব মিলছে না। অধিরাজ অস্থিরভাবে উঠে দাঁড়ায়, ছটফট করে পায়চারি করতে থাকে। না, গোটাটাই গোলমেলে। কিছু আছে যেটা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। जो दिखता है वो होता नहीं, जो होता है वो दिखता नहीं। এই আপ্তবাক্যটাই বারবার ঘুরে বেড়াচ্ছিল তার মাথায়। বলা ভালো যে বারবার ঘাই মেরে উঠছিল তার গুরু মস্তিষ্কে। হঠাৎ করে তার মোবাইল বেজে উঠেছে। সে ডিসপ্লেতে চোখ বোলায়। ডক্টর চ্যাটার্জি। ইয়েস স্যার, বলুন। রাজা। ডক্টর চ্যাটার্জির কণ্ঠস্বর ক্লান্ত। তুমি বললে বলে আমি বিশেষ করে কেসটা দেখছিলাম। মেয়েটার পেটে আমি সামান্য ঘুমের ওষুধ পেয়েছি। ঘুমের ওষুধ? স্ট্রেঞ্জ। তার কপালে ফের ভাঁজ পড়ল। সুইসাইডের আগে কেউ ঘুমের ওষুধ খেয়ে তারপর 12 তলা থেকে ঝাঁপ মারছে, এটাও আশ্চর্য। তাছাড়া যার কাছে ঘুমের ওষুধ আছে সে ওপর থেকে লাফ মারবে কেন? বরং গোটা ফয়েলটা একসঙ্গে খেয়ে ফেললে অনেক সহজে মরা যায়। গোটা কেসটাই আশ্চর্য। শুধু তাই নয়, মেয়েটা মারা যাওয়ার আগে ভয় পেয়েছিল। ব্রেন আর বিকৃত মুখ তাই বলছে। আর ডক্টর চ্যাটার্জি একটু থামলেন। আর গড়বড় আছে বস। নাইটিটাও আমি পরীক্ষা করে দেখেছি। নাইটিতে মেয়েটির ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও আরও একজনের ফিঙ্গারপ্রিন্ট আছে। ফিঙ্গারপ্রিন্ট আছে? হ্যাঁ, আছে। ডক্টর চ্যাটার্জি ধীরে বলেন। শুধু আছে বললে ভুল হয়। নাইটির গোটা কাপড়টাতেই ওই একটি লোকের হাতের ছাপ এত বেশি আছে যে কেমন অকওয়ার্ড লাগে। নাইটির গলা থেকে তলা অবধি সেই মানুষটির হাতের ছাপ আছে। তোমার সন্দেহই সঠিক ছিল। এর পেছনে অন্য কোনো কেস আছে। গ্রেট। ডাক্তার, আরেকটা কাজ করতে হবে স্যার আপনাকে। কি? আপনাকে একটা জুতো পাঠাচ্ছি। সেটাতে 2টো পায়ের প্রিন্ট পাচ্ছি। একটি মেয়েটির, অন্যটি অন্য কারুর। আপনাকে সেকেন্ড লোকটির পায়ের ছাপটা একটু তুলে দিতে হবে। ঠিক আছে, হয়ে যাবে। থ্যাংক ইউ ডাক্তার চ্যাটার্জি। থ্যাঙ্কস এ লট। ওয়েলকাম। লাইনটা কেটে গেল। অধিরাজ ফোনটা বুক পকেটে পুরে ফেলে ফের কম্পিউটারে চোখ রাখে। তার চোয়াল আস্তে আস্তে শক্ত হয়ে উঠছিল। শেষ হলো রহস্য গল্প এবং আত্মহত্যার 2য় পর্ব। আজ এই পর্যন্তই। গল্পের পরবর্তী পর্বটি নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।